সকলকে এই মঞ্চ থেকে ধন্যবাদ। খুব স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে সেই অর্থে এটা কিন্তু কোনো নির্বাচনের প্রচারের মঞ্চ নয়। এই মতুয়া সম্প্রদায়ের মানুষের তাদের স্বার্থে আমরা সম্পূর্ণ মানবিক কারণে এবং তাদের সাংবিধানিক অধিকারকে সুরক্ষিত করার প্রশ্নে তাদের দুরবস্থাকে আমরা দেখতে পেয়ে তাদের হতাশাকে, তাদের বঞ্চিত হওয়ার আতঙ্ক, সমস্ত কিছুর কারণে আমরা তাদের এই আন্দোলনে সামিল হয়েছি। ভাই এই আলোটা বন্ধ করুন তো, এত আলোটা হচ্ছে না আপনার। এই মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা এই পশ্চিমবঙ্গের প্রায় 1.5 কোটি মানুষ, তাদের ভবিষ্যৎ আজকে অনিশ্চিত। তাদের গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার অধিকার থাকবে কি থাকবে না, সেই প্রশ্ন আজকে তাদেরকে তাড়িয়ে নিয়ে ঘুরছে। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে এসআইআর আতঙ্ক, আরেকদিকে দারিদ্রতার যন্ত্রণা, সবকিছু আজ মতুয়া সমাজকে গ্রাস করছে। এই মতুয়া সমাজ কারা? যারা এই পশ্চিমবঙ্গের দলিত সম্প্রদায় অর্থাৎ শিডিউল কাস্ট সম্প্রদায়, তারা হচ্ছে মতুয়া। এরা কেন এখানে এসেছে? বাংলাদেশ থেকে উৎখাত হয়ে এসেছে। স্বাধীনতার সময় থেকে বাংলাদেশের সরকার এবং সেখানে নানা সাম্প্রদায়িক ঘটনার পরিপ্রেক্ষিতে তাদেরকে বাংলাদেশ ছেড়ে এখানে পালিয়ে আসতে বাধ্য হতে হয়েছে এবং এখানে তারা বসবাস করছে। আমরা সবাই জানি এটা, যে মতুয়া সমাজ হচ্ছে বাংলাদেশ থেকে তাদের ঘর বাড়ি জমি সম্পত্তি ফেলে পালিয়ে আসা একটা উদ্বাস্তু সমাজ। বিধানচন্দ্র রায় তাদেরকে থাকার জায়গা দিয়েছিলেন, তাদেরকে ঘর ব্যবস্থা করেছিলেন, স্কুল দিয়েছিলেন, কলেজ দিয়েছিলেন, রুটি দিয়েছিলেন, রুজি দিয়েছিলেন। সেই আমলে মনে করে দেখুন, সেই মতুয়া সমাজের জীবনে একটা ভয়ঙ্কর বিপদ নেমে আসছে এসআইআর এর কারণে। নির্বাচন কমিশন তারা জারি করেছে এসআইআর, আর সাধারণ মানুষের জীবন হচ্ছে ছারখার। আজকে এই মতুয়া সমাজের পাশে তাই দাঁড়ানোটা, তাদেরকে সমর্থন করাটা আমার কাছে এবং আমার সাথীদের কাছে মানবিক কারণ বলে আমি মনে করি। একটু পরে আমরা চিফ ইলেকট্রাল অফিসার এই পশ্চিমবঙ্গের যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে দেখা করে ইনাদের তরফ থেকে মেমোরান্ডাম দেওয়া হবে। এই পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে এখন সেটা এসআইআর, এবং এই এসআইআর কে সামনে রেখে রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের মতন করে নিজেরা রুটি শাখা শুরু করে দিয়েছে। সেই রুটি কি? নির্বাচনের রুটি শাখা শুরু করে দিয়েছে। তারা অনশন করছে। সেই অনশন মঞ্চে কোনো নেতা যায় না, কোনো সরকারের কোনো তরফে কেউ যায় না। অথচ এই মতুয়া সমাজ তাদের ভোটে তৃণমূল জেতে, তাদের ভোটে বিজেপি জেতে, কংগ্রেস জেতে না। আমি কংগ্রেসের আসেনি এখানটাই, কিন্তু জেতার পর এই মতুয়া সমাজের বিপদের সময় তারা মতুয়া সম্প্রদায়ের সঙ্গে আর যোগাযোগ রাখে না। সেখানে তাদের অনশন মঞ্চে তাদের আহ্বানে আমি গেছিলাম, তাদের সঙ্গে আলোচনা করেছি। একদিকে তৃণমূল সরকার, আরেকদিকে বিজেপি, উভয়কে আমি দাবি রেখেছি যে পার্লামেন্ট খুলছে আজকে, 1 ডিসেম্বর থেকে পার্লামেন্ট খুলছে। এই পার্লামেন্টে যেন ভারত সরকারের পক্ষ থেকে বিশেষ অর্ডিন্যান্স নিয়ে এসে যেন এই মতুয়া সম্প্রদায়কে এসআইআর থেকে মুক্ত করার ব্যবস্থা করা হয়। এসআইআর আজকের নয়, 2002 সাল থেকে বলছে ভোটার লিস্ট দেখবে, কার নাম আছে কার নাম নেই। যারা 5টা ভোট দিয়ে দিয়েছে, বিধানসভা লোকসভা 5টা করে ভোট হয়ে গেছে, 5 বার করে, আজকে তাদেরকে নতুন করে নাগরিক হওয়ার প্রমাণ দিতে হবে। এর থেকে লজ্জার আর কিছু স্বাধীন ভারতে থাকতে পারে না। তাই আমরা প্রতিবাদ করে বলতে চাই, বাংলার মানুষকে নিয়ে কমসে কম রাজনীতি করাটা বন্ধ হোক, তাদের অধিকার সুরক্ষিত হোক। একদিকে মতুয়া সমাজ, কখনো তারা বিজেপি, কখনো টিএমসি, তাদেরকে এক রকমের কথা বলে। টিএমসি বলে আমি রক্ষা করব, বিজেপি বলে আমি দেখব, কিন্তু তাদের সঙ্গে বিপদে কেউ নেই। এই বাংলায় আজ
গরিব মানুষ যারা, এরা দলিত সম্প্রদায়ের মানুষ, শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষ, এরা বেশিরভাগ অভাবী মানুষ, এরা বেশিরভাগ মাঠে চাষ করে খায়। এই সমাজকে শোষণ করা হচ্ছে, যেটাকে আমরা বলতে পারি রাজনৈতিক এবং নির্বাচনী শোষণ। ঠিক পাশাপাশি এই পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমান, তাদের সঙ্গে গাদ্দারি করছে এই বাংলার আজকের তৃণমূল সরকার। ওয়াকফ আইন আনার সময় বলল বাংলার মুখ্যমন্ত্রী বক্তৃতা দিয়ে, কোথায় কিছু জানি না, পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন আমরা চালু করতে দেব না। বাংলার মুসলমান যতক্ষণ পর্যন্ত মমতা আছে কোনো চিন্তা নাই। মমতা যদি থাকে ক্ষমতায়, তাহলে মমতা যখন ক্ষমতা পাপ থাকবে তখন মুসলমানের কোনো দুশ্চিন্তা থাকবে না। কথা দিয়েছিল এই ওয়াকফ আইন যখন আনা হয়। আর দুদিন আগে এই টিএমসি সরকার, তাদের এই সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা জেলায় জেলায় আদেশ চলে গেল 5ই ডিসেম্বরের মধ্যে, বাবরি মসজিদ ভাঙার একদিন আগে 5ই ডিসেম্বরের মধ্যে সমস্ত পশ্চিমবঙ্গে যত ওয়াকফ সম্পত্তি আছে তার তথ্য তালিকা সব কম্পিউটারে লোড করে দেওয়া হোক, ডিজিটাইজ করে দিতে হবে। ভাবুন, কথাটা এই জন্যই বলছি যে ভারতবর্ষে প্রথম মনমোহন সিং এর আমলে সাচার কমিটি রিপোর্ট প্রকাশ হয়েছিল। সাচার কমিটি বলেছিল যে ভারতবর্ষে যে সমস্ত ওয়াকফ সম্পত্তি আছে সেই সম্পত্তির পরিমাণ প্রচুর, সেই সম্পত্তিগুলোকে ঠিক মতন ব্যবহার করতে পারলে মুসলমান সমাজের টাকার অভাব হবে না, এতিম বাচ্চাদের পড়াশোনার অভাব হবে না, ইমাম ভাতার দরকার হবে না, আর ইমাম ভাতার নামে মুসলমান সমাজকে খরিদ করে নেওয়ার ষড়যন্ত্র হবে না। আপনারা জানেন সারা ভারতবর্ষে যত ওয়াকফ সম্পত্তি আছে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায়? এই পশ্চিমবঙ্গে। জেনে রাখুন, এই পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে এই পশ্চিমবঙ্গে, 1,48,253টা। মনে করুন 100 বছর আগে, 150 বছর আগে ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ ঈদগাহ করার জন্য, কবরস্থান করার জন্য কোন জমি দিয়ে গেছে সমাজকে, কাগজপত্র দেখা দরকার পড়েনি। তখন বিশ্বাসে সবকিছু, সমাজ বিশ্বাস করেছে তাই সেটা কবরস্থান, সমাজ বিশ্বাস করেছে তাই সেটা ঈদগাহ। আজকে বলছে না, ওসবে হবে না, কাগজপত্র দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে এই জমি তুমি সরকারিভাবে আইনিভাবে নিয়েছো। শুধু তাই নয়, উমিদ নামে একটা পোর্টাল চালু করে সেখানে সব ঢুকাতে হবে 5ই ডিসেম্বরের মধ্যে। ক্ষমতা আছে পশ্চিমবঙ্গের। 1,48,253টা ওয়াকফ সম্পত্তি কোথায় আছে তাই সবাই জানে না, তারই কাগজ নেই, সরকার কাছে তার তথ্য আছে কিনা জানি না। আমরা বারবার করে সরকারকে বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করে ওয়াকফ সম্পত্তি কোথায় কি আছে তার বিবরণ দাও, দেয়নি সরকার। আজ গোটা মুসলমান সমাজ, আজকে গোটা মুসলমান সমাজ এক অনিশ্চয়তায় ভুগছে। তাদের আল্লাহ তাআলার নামে উৎসর্গ করা সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি কি? আল্লাহ তাআলার নামে উৎসর্গ করা সম্পত্তি। ওয়াকফ সম্পত্তির মালিক কোন ব্যক্তি নয়, কোন প্রতিষ্ঠান নয়, কোন সরকার নয়। ওয়াকফ সম্পত্তির মালিক সে খোদা তাআলা নিজেই, সেইটার নাম ওয়াকফ সম্পত্তি। আজকে সেইটাকে ডিজিটালাইজ করে দেওয়ার নামে সারা দেশ জুড়ে যে অভিযান শুরু হয়েছে, আমরা আশা করেছিলাম কমসে কম পশ্চিমবঙ্গ সেটাকে রুখে দাঁড়াবে। কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল সংখ্যালঘু মানুষের ভোটে আজ ক্ষমতায় বসেছে, নবান্নে বসেছে সংখ্যালঘু মানুষের দয়াতে দুয়াতে এই বাংলার মুখ্যমন্ত্রী। আর সে আদেশ করছে তাড়াতাড়ি 5 তারিখের মধ্যে সব জমা করো, সমস্ত ডিজিটাইজ করতে হবে। আজ মুসলমান সমাজের ত্রাহি শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকারের এইটাই চরিত্র, কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজি, এটাই চরিত্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.